সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কৃষি তো বটেই, অনিয়ম দুর্নীতিতেও উর্বর এক ভূমিক্ষেত্র। আজব এই দেশে রাতারাতি বড়লোক হওয়া যায় কোটি কোটি টাকার মালিক। আশপাশে এমন অসংখ্য চরিত্রের সন্ধান মেলে। অল্প সময়ের মধ্যে বদলেছে যাদের আর্থসামাজিক অবস্থান। এদের কেউ সরকারি অফিসের সামান্য কর্মচারী, আবার কারো রয়েছে রাজনৈতিক ছত্রছায়া। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় এই চরিত্রগুলো নিয়ে ধারাবাহিক অনুসন্ধান শুরু করেছে টিম সার্চলাইট। অনুসন্ধানের প্রথম চরিত্র বজলুর রহমান, বয়স ৪৮। ঝালকাঠিতে জন্ম নেয়া বজলুর রহমানের বর্তমান নিবাস বরিশাল জেলা শহরে। রাজনীতি না করলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২ দশক আগেও বজলুরের দিন কাটত কোনো রকমে। সময়ের ব্যবধানে সেই তিনিই দুটি সংসার সামলাচ্ছেন, গড়েছেন বিপুল ধন সম্পত্তিও। বজলুর রহমান ও তার পরিবারের সম্পদের ফিরিস্তিগুলো সরেজমিনে তদন্ত করে টিম সার্চলাইট। রাজধানীর অরির আরকে মিশন রোডে 89B/4 নম্বর বাড়িটির মালিক বজলুর রহমানের প্রথম স্ত্রী রুনা ইয়াসমিন, যিনি পেশায় গৃহিণী। ৩.৫% প্লটে ৬ তলার এই ভবনে বজলুর কিংবা তার স্ত্রী রুনা কেউই থাকেন না, দেখভাল করছেন তাদের এক আত্মীয়। বরিশাল জেলা শহরের আবাসিক এলাকা ব্রাউন কম্পাউন্ড। ৪.৫% জায়গার উপর ৬ তলার এই ভবনটি প্রথম স্ত্রী রুনা ইয়াসমিনের নামে করেছেন বজলুর রহমান। দ্বিতীয় স্ত্রী আফরোজা নিরুকে দিয়েছেন শহরের আরেক আবাসিক এলাকা উত্তর পলাশপুরের এই বাড়িটি। ৪% উপর গড়ে দিয়েছেন ৪ তলা বাড়ি। পাশে আফরোজা নিরুর রয়েছে আরও প্রায় ৭% জমি। ২ স্ত্রীকে সমান সম্পদের ভাগ দিতে এই জায়গাতেও বহুতল ভবন নির্মাণ করতে চান বজলুর রহমান। বাড়ি ছাড়াও ২ স্ত্রীর নামে কৃষি অকৃষি সহ একাধিক প্লট এবং স্থাবর অস্থাবর সম্পদ লিখে দিয়েছেন বজলুর, কালো টাকা সাদা করার সুযোগে, যার কিছুটা তাদের আয়কর নথিতে উল্লেখ করেছেন। আগে তো নুন আনতে পান্তা ফুরাতো। এই ১৫-১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে সে শত কোটি টাকার মালিক হয়ে গেছে। ASM নজরুল ইসলাম, পেশায় ব্যবসায়ী, বজলুর রহমানের প্রতিবেশী। খুব কাছ থেকে দেখেছেন বজলুরের উত্থান। সে এত দুরন্দর এবং চালাক, সে নিজের নামে কোনো সম্পত্তি করেনি। সম্পত্তি করছে তার স্ত্রীর নামে, ছেলের নামে, শালীর নামে। নিজে যে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে এরকম কিছু একটা অবস্থান তৈরি করে রাখছে। ২০২০-২১ অর্থ বছরের আয়কর নথি অনুযায়ী মাত্র ৩০% দুটি অকৃষি জমির মালিক বজলুর রহমান। অথচ গৃহিণী হওয়া সত্ত্বেও তার ২ স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি। তাই বলা যায় এটা ভালোবাসার প্রমাণ নয়, বরং চতুরতার খোলস। তার অতি চালাকির আরেকটি, নিজের পাশাপাশি স্ত্রীদেরও আয়কর জমা দিয়েছেন, সচরাচর যা দেখা যায় না। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সে যখন এই অপশনিন কোম্পানির সাথে জড়াই যায় জমি কেনা বেচার কারণে, তখন কিছু সার্ভেয়ারদের সাথে তার সখ্যতা হয় এবং তাদের পরিচয় জমি কিভাবে টেম্পারিং করে বা কিভাবে এই জমিটা কারসাজি করা লাগে কিছু বুদ্ধি শিখছে। এবং ভূমি অফিসের কিছু লোকজনের ছত্রছায়ায় টাকার বিনিময়ে সেই আমাদের বীরনারায়ণ এবং চরকয়া গ্রামের গরিব মানুষের জমিগুলোও সে আত্মসাৎ করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আত্মসাৎ করছেন। বরিশাল জেলা শহর থেকে খুব কাছেই ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। এ উপজেলার প্রত্যন্ত কয়া ও বীরনারায়ণ গ্রাম পাশাপাশি অবস্থিত। বজলুর রহমানের জন্মভিটা এই কয়া গ্রাম।
টিম সার্চলাইটের উপস্থিতিতে 2 গ্রামের শতাধিক নারী পুরুষ ব্যানার হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। তাদের অভিযোগ, বজলুর রহমান পেশাদার ভূমিদস্যু। গ্রামের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, কয়া ও বীরনারায়ণের বিশাল এই জায়গাটি একসময় চর হিসেবে খাসখতিয়ানভুক্ত ছিল। 80-র দশক থেকে বিভিন্ন সময়ে এই 2 গ্রামের হতদরিদ্রদের চাষের জন্য জমিগুলো বন্দোবস্ত দেয় স্থানীয় ভূমি অফিস। বিপত্তি বাধে 2000 সালে, যখন বজলুর রহমান স্থানীয় ভূমি অফিসে চেইনম্যান হিসেবে নিয়োগ পান। আদালতের নিষেধাজ্ঞায় শেষমেশ চাকরিতে যোগ দিতে না পারলেও ভূমি অফিসের কর্মকর্তা, সার্ভেয়ার, চেইনম্যানদের সাথে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। এই সখ্যতা পড়ালেখা না জানা বজলুর রহমানকে জমে জমার বিষয়ে পারদর্শী করে তোলে। পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠদের প্রতিষ্ঠান অফসনিন ফার্মার জমি কেনাকাটায় মধ্যস্থতা করেন। ফলে আমুর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতাও বাড়ে। পরবর্তীতে এ সম্পর্কের নাম ভাঙিয়ে স্থানীয় ভূমি অফিস নানান কারসাজি সহ ক্ষমতার অপব্যবহার শুরু করে। বাদ যায়নি নিজ গ্রামের মানুষগুলো। নানা কায়দা কানুন আর ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কয়া ও বীরনারায়ণ মৌজার খাস জমিগুলো নিজের কবজায় নিতে শুরু করেন, গড়ে তোলেন নিজের বলয়। বজলুরের বিরুদ্ধে যখন যেই প্রতিবাদ করেছেন, তার কপালেই জুটেছে মামলা, জেলজুলুম, হুমকি। পাশাপাশি বন্দোবস্ত জমির ওয়ারিশদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটেছেন বজলুর রহমান। ফলে গ্রামের সাধারণ মানুষ তাদের সরল মাথায় দুশ্চিন্তা ও আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিনের পর দিন। এই 16 বছরে আমরা যতবারই যে এইবার বিরুদ্ধে করতে গেছে ততবারই হে মামলা খাইছে। কিন্তু এখন যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, যখন দেশের আইন কানুন স্বাভাবিক মতো চলছে, সবাই আইনের আশ্রয় নিয়ে চাইছে যেন সঠিক বিচার পায়। এক বজলুরারই মনে করেন দেখা গেছে আপন রক্তের ভাইয়ের মধ্যে ছিন্নতা শুরু করছে। গ্রামের মধ্যে তারা অশান্তি সৃষ্টি হয়েছে, নিরিবিলি মানুষগুলো নির্যাতনের শিকার হইতেছে, নিরীহ মানুষগুলি আদালত পাড়া যাওয়ার ব্যবস্থা হয়েছে। এখন এই খেটে খাওয়া মানুষগুলি তারা আপনার মনে করেন তারা রুজি রুটি যে অর্জন করতে যাইবে সেটার ব্যাপারে ব্যাহত হয়েছে। মানুষগুলি রাত্রে ঠিকভাবে একজন যদি মামলা মাথায় নিয়ে একজন গরিব মানুষ ঠিকভাবে ঘুমাইতে পারে না। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা ভূমি অফিস চলে বজলুর রহমানের কথায়। স্থানীয় বাসিন্দা ভূমি অফিসে গেলে তাদের পাত্তাই দেয় না। রেকর্ড করাইতে গেছে, আর রেকর্ডও আমার দিতে দেন, হ্যাঁ খাস সারের খাস করতে নেই ভালাই থন। কাগজপত্র আমি লেই গেছে, হ্যাঁ কালো কম না গাছতলা কোনো একটু হাই আনছো কাগজ, এই সমস্ত আমার রেকর্ড করাইতে দেয় না। আর আমার এই কয়েক বছর ধরে জমি আমার খাইতে দেয় না। জায়গার ভিতরে একটা ভুল ত্রুটি থাকতে পারে। আমার দলিল আছে, আমি রেকর্ডটা করতে পারি নাই। হে সেটেলমেন্ট অফিস কিনছে, ভূমি অফিস কিনছে, সব অফিস স্যার কিনে লইছে। স্যার আমরা যদি একটা দাহিলে কাটাইতে যাইতাম তাই বিনারায়ণী দাহিলে কাটা যাবে না। হ্যাঁ বদুরেরই সব মানা করে দিতেছে। আমাগো এলাকায় যত মানুষের জমি আছে, জাগো যেমন RS 61-62 ম্যাপ, এই ম্যাপটা তারিখে কাটতে ফেলাইছে, তার কতটা ক্ষমতা। এমনকি তহসিলে যে ছিল কিছু কিছু তহসিলদার, তারা তো হয়তো হেন্দে চলে গেছে। কিছু তহসিলদার আসলে তার খুব কাছের তহসিলদার, ঠিক আছে। দার্জালের চেয়ে অত্যাচার এত করে জুলুম যে ফেরাউনের চেয়েও বেশি করতেছে। এর থেকে আমরা মুক্তি চাই এই এলাকাবাসী, আর কোনো দাবি নেই এলাকাবাসীর। শুধু তাই নয়, ক্ষমতার প্রভাবে স্থানীয় বাজারে সরকারি গণশৌচাগার ভেঙে গড়েছেন নিজস্ব মার্কেট। ঘটনাস্থলে বজলুর রহমানের হয়ে একজন ওকালতি করতে এলেন, নাম মান্নান হাওলাদার। তিনি বুঝাতে চেষ্টা করলেন বজলুর রহমান কাগজে কলমে শক্তিশালী। রাজি সাহেব কাগজের বাইরে কিছু করেনি। সে যদি সেটেলমেন্ট অফিসে ঘুষ দিয়ে নিজের নামে করতে পারে সেটা তার ব্যাপার। না এটা তো সে এক মিনিট, না আমি বলছি সেটা তার ব্যাপারই তো। এটা না, সে ঘুষ দিয়েছে কিনা সেটা আমরা জানি না। আপনার এটা জবাব দেয় সরকার, সে খাইছে কিনা, তার সেখানে সিগনেচার আছে কিনা। বজলুর রহমান চেয়ারম্যান হয়ে যে এই ম্যাপ পরিবর্তন করতে পারার সক্ষমতা আছে কিনা, সেখানে তার স্বাক্ষর আছে কিনা, এটা জাস্টিফাই করার এখতিয়ার সরকারের। এটা তো আমার না, আপনার না। আংশিক হলেও সত্য বলেছেন এই ব্যক্তি, যার একটা নমুনা আসে আমাদের হাতে। কাগজে কলমে ঠিক দেখালেও আড়ালে রয়েছে শুভঙ্করের ফাঁকি। অর্থাৎ বন্দোবস্তের জমি হস্তান্তরযোগ্য কিংবা বিক্রিযোগ্য না হলেও রেজিস্ট্রি অফিসকে ম্যানেজ করে সেগুলো নিজের নামে দলিল করে নিয়েছেন বজলুর রহমান। এমন কিছু দলিলের কপি জোগাড় করি আমরা।
দলিলগুলো নিয়ে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে টিম সার্চ লাইট। রেজিস্ট্রারকে পাওয়া গেল না, তবে তার সহকারী দলিলগুলো দেখে বিস্মিত হলেন, দিলেন কৌশলী উত্তর। এই কাজটা করছে কি, এটা ভুল না ঠিক? এটা বন্দোবস্ত দলিল যদি আইনে থাকে যে করা যাবে না, তারপর যদি উনি করে থাকে অবশ্যই ওনার এটা ভুল হয়েছে। উপজেলা ভূমি অফিসে গিয়েও কোনো সদুত্তর মেলেনি। তারাও বিস্মিত এমন কারবার দেখে। 27 জুলাই মানে 6 মাস পরে দলিলগুলা বন্দোবস্ত এটা গ্রহণযোগ্য না। এই দলিল আবার করছে সাব রেজিস্ট্রার। এটা তো সাব রেজিস্ট্রারের মাধ্যমে ওরা করাইছে, এটা আমাদের তো অনুমোদিত না, আমরা কখনো করি না, এটা সাব রেজিস্ট্রারের ব্যাপার। তার মানে এই দলিল বৈধ না, আইনগত তো বলে বৈধ না আর কি। বজলুর রহমানের কেরামতির উৎস সম্পর্কে তথ্য দিলেন ভূমি অফিসের এই কর্মচারী। 2004-5 সালের বজলু নামে একজন কমিশনার এখনো আছে, জীবিত আছে, মানে মারা যায়। তো তার নাম বলছে যে আমি আপনার যে নাম আমাকে একটু সুযোগ দেন। তার সাথে থাকতে থাকতে সে মোটামুটি জায়গা জমি সম্পর্কে একটু শিখছে, তারপর সে অপশনের মনে খুব সম্ভব চলে আসছে। অপশনের থেকে তার উত্থান ওই 2012-13-14 সালে বিশাল একটা আধিপত্য এখানে ছিল, যখন বন্দোবস্ত এমপি মহোদয় বন্ধ করে দিয়েছে তার আগে ছিল। তার মানে কোনো যা ইচ্ছা তাই করতে পারতো না, সেটা বলতে পারি না। এই অফিসেও তার যাতায়াত অহরহ, ফলে কর্মকর্তা কর্মচারীদের সাথেও বেশ দহরম মহরম। এ যেমন সার্ভেয়ার বজলুর রশিদ, তার চোখে বন্দোবস্তের জমির বিক্রেতাই বেশি দোষী। কেনা যাবে না, কিন্তু রুস্তুম আলী বিক্রি করলো, অবরোধ তো ও করছে বেশি, ও করতে দিচ্ছে গরিব হিসাবে, যে গরিব হিসাবে এই জমিটা পাইতে পারে। সক্ষতার মাপকাঠি মাপতে সার্ভেয়ার বজলুর রশিদের মোবাইলে বজলুর রহমানের নাম্বার তুলতে বলা হলো। এটা তো বজলুর নাম্বার, নাম্বার থাকতে পারে না একজনের। আমি যে এখানে আসি কাজ করতেছি, সে আপনাকে ফোন দেয়নি 2 একদিনের মধ্যে? না, বজলুর সাথে আমার কোনো কথা হয়নি। একটু ডায়াল লিস্ট দেখি, আপনি নাম্বারটা ডিলিট করে ফেললেন, নাম্বারটাই মুছে ফেললেন আপনি। আপনি এখন কি বলতেছেন এটা বলেন, যে এইটা বলতেছে আমার কর্তৃপক্ষ আছে, আপনি বলেন যা বলেন আমার কর্তৃপক্ষ বলেন, আপনার কাছে তো আমি সবাই অ্যাড্রেস দিয়েছি। তার এই রেগে যাওয়াটা অনেক সন্দেহের জন্ম দেয়। এবার উপজেলা ভূমি কর্মকর্তা সমাপ্তি রায়ের কাছে টিম সার্চ লাইট। এবং বন্দোবস্ত জমি হস্তান্তর করা যাবে না, একমাত্র উত্তরাধিকার সূত্রে সে পাবে। এগুলো কিন্তু সব রেজিস্ট্রি জমি, মানে সাব রেজিস্ট্রার জমি রেজিস্ট্রি হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন দপ্তরটা তো পুরোপুরি আলাদা, আমাদেরটা না। আমরা হচ্ছে রেকর্ড কারেকশন করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি বন্দোবস্তের জমির কারসাজি হওয়ার সুযোগ নেই। যেহেতু একটা বার আছে যে বন্দোবস্ত প্রদানকৃত জমি হস্তান্তর করা যাবে না, বিক্রি করা যাবে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বজলুর রহমান প্রথমে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানালেও শেষে রাজি হয়েছেন। তবে আমির হোসেন আমর ঘনিষ্ঠতার বিষয়টি অস্বীকার করেন। আমার জীবনে আমি কোনোদিন তার সাথে সাক্ষাৎ কথা বলতেও পারি নাই। আমি আওয়ামী লীগের কোনো দলে নাই, বিএনপির কোনো দলে নাই, আমি আওয়ামী লীগ সমর্থিত টোটালে না। তিনি যে মিথ্যা বলছেন সেটা প্রমাণ করতে তার এই ছবিটাই যথেষ্ট। এখন তিনি নেতার সাথে সখ্যতার বিষয়টি অস্বীকার করলেও এই পরিচয়টি ছিল তার অপকর্মের একমাত্র অস্ত্র। এই অস্ত্রেই নিজ গ্রামের সাধারণ মানুষকে হেনস্থা করেছেন, যা এখনো অব্যাহত। না 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 না, আমার কোনো ক্ষমতা কোনো সময়ই ছিল না, আর এখনো নাই। আর আমি কোনো মামলাও দিই নাই, আমি কোনো লোকের জেলেও পাঠাই নাই। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। এভাবে একে একে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করলেন তিনি। জানালেন, জমি কেনা বেচা তার পেশা, এটা করেই তিনি সব সম্পদের মালিক হয়েছেন। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় বজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে 2023 সালে তা নিষ্পত্তি হয়ে যায়। তবে তার সকল কর্মকাণ্ডের তথ্য প্রমাণ উপস্থাপন করলে পুনরায় তদন্তের আশ্বাস দেন দুদক কর্মকর্তা। যে জমি সরকারের খাস জমি সেগুলো সে দলিল করছে, এই তথ্যগুলো আমরা দেখলাম। তাতে আমাদের কাছে মনে হচ্ছে এই লোকটা একটা অশান্তি সৃষ্টি করছে এবং সে বিভিন্ন সূত্রে
জালিয়াতি করে অর্থ উপার্জন করে অবৈধ সম্পদ সে উপার্জন করছে। তো এটা যদি আপনাদের মহল থেকে বা অন্য কোথাও থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে, আমরা অবশ্যই এটা কমিশনে পাঠাবো। কমিশন পারমিশন দিলে আমরা ইনশাল্লাহ ইনকোয়ারি করে আইনানুগ ব্যবস্থা নেব। তবে একটা ভয়ঙ্কর তথ্য পাওয়া গেল। দুদকের সম্পদের হিসাব আড়াল করতে বজলুর রহমান শুধু তার এক স্ত্রীর তথ্য দিয়েছেন, কিন্তু যাচাই বাছাই ছাড়াই অভিযোগ নিষ্পত্তি করায় প্রশ্নের মুখে দুদকের ভূমিকাও। ফিরছি আরও একটা বিরতির পর। অনুসন্ধানের দ্বিতীয় চরিত্র বদরুল আলম সর্দার, বয়স আনুমানিক ৪৫। কর্মজীবন শুরু ভাঙারি দোকানের কর্মচারী হিসেবে, এরপর কিছুদিন গার্মেন্টসে চাকরি করেন। সবশেষ শুরু করেন ঝুট ব্যবসা। ২০০৮ সালের পর মাথার উপর হাত রাখেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম। ২০২১ সালে তার আশীর্বাদী হন ইউপি চেয়ারম্যান। বদরুলের জন্মস্থান জামালপুর জেলার মাদারগঞ্জ হলেও থাকেন সাভারের ব্যাংক টাউনে। বদরুল চেয়ারম্যানের সম্পদের খোঁজ শুরু সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে। ১১ নম্বর রোডের একেবারে শেষ মাথায় ২.৫ কাঠা জমির উপর বিশাল এই ভবনের মালিক বদরুল আলম সর্দার। নাম ফলকেও সেটি স্পষ্ট। এটা তার নিজস্ব বাড়ি না? এর এটা তারই বাড়ি। বাড়ির দারোয়ানের দেয়া তথ্য মতে পাশের ৫ কাঠার প্লটটির মালিকও বদরুল আলম সর্দার। ২০১৮ সালের দিকে এই দুটি জায়গা কেনেন তিনি। পশ্চিম ব্যাংক টাউনেও আছে ৭ কাঠার একটি প্লট। প্লটটি কবে কিনেছেন সেটি জানা না গেলেও খুব বেশি দিন আগে নয়। এই প্লটের খুব কাছেই বদরুলের ঝুট ব্যবসার গুদামঘর। গুদামের আকার বড় না হলেও তার উপরে ওঠার সিঁড়ি এটি। বদরুল সম্পর্কে কথা হলো স্থানীয় এক বাসিন্দার সাথে। বদরুলের উত্থানে বিস্মিত তারাও, কারণ গার্মেন্টস শ্রমিক হয়েও কয়েক বছরের ব্যবধানে এখন শত কোটি টাকার মালিক। উনি কি ছিল মূলত আগে এই এলাকায়, নাকি উনি বসবাস অনেকদিন ধরেই? এরা আগে গার্মেন্টস কিভাবে আল্লাহ জানে, আল্লাহ দিনের চেরাক পাই গেছে। বদরুলের প্রভাব প্রতিপত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এবারের গন্তব্য জামালপুর জেলায়। উপজেলা শহর মাদারগঞ্জ ঢুকতেই প্রথমে পড়ে থানা মোড়। মোড়ের সাথে লাগোয়া এই ভবনের মালিক বদরুল আলম সর্দার। ৬তলা ভবনটি নির্মাণ করা হয়েছে বছর ৩ আগে। নিচের দুটি ফ্লোর মার্কেট হিসেবে ভাড়া দেয়া। ভবনের ঠিক পাশেই ৮ শতাংশের এই জমিটির মালিকও বদরুল আলম। ৬তলা ভবনের আনুমানিক ২০০ গজ দূরে এই গোডাউনের মালিকও বদরুল। গোডাউন সহ ৬ শতাংশের এই জমি সম্প্রতি বিক্রি করেছেন। বদরুল আলমের জন্মস্থান তেঘরিয়া বাজারে টিম সার্চ লাইট। ক্যামেরা দেখে ভিড় লেগে যায় উৎসুক জনতার। তাদের অভিযোগ, বদরুল চেয়ারম্যান বাজারের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছেন, যাতে সহযোগিতা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভাঙ্গার সময় বলছিল যে সরকারি উন্নয়নের কাজ হবে, এখানে সরকারি ভাঞ্জেই আপনাকে বরাদ্দ দেওয়া হবে। পরে মনে হয় দেওয়া গেল, যার কাহ দিল না, পাবলিক না দিয়ে এই 4 জনের নামে একটা সমিতির একটা খুলে তারা ভাড়া তুলে তারা মনে ভাগ করে নিয়ে নেয়, মানে রুমই ভাগ করে নিয়ে। এই মার্কেটে আমার দোকান ছিল, উনি আমি ছাত্রদল করতাম। ছাত্রলীগের আসে আমার দোকান তালা মেরে আমার মারধর করে এই দোকান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। এই মার্কেটের নাম ফলকে ঝুলানো সমবায় সমিতির কোনো সদস্যকেও পাওয়া গেল না, তবে আসল সমিতির এক নেতাকে পাওয়া গেল। এটা আলাদা সমিতি, এটা আলাদা সমিতি। এটা হলে ব্যবসায়ী সমিতি দিছে, আমাদেরটা পুরাতন 14 সালে আমরা করছি। কিন্তু তাহলে এটা এই সমিতির সদস্য কারা এটা আমরা জানি না। এই ব্যবসায় কেউ না এখানে। ওরা কিভাবে করছে ওদের সম্বন্ধে আমরা কিছু জানি না। আগের বণিকেরা কেউ না, এটি আর কি। তার মানে বাজারের কোনো সদস্য এই ফ্যাসিলিটি পায় না? না 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 না। আলহাজ শামসুল আলম সর্দার সুপার মার্কেট। কয়েক বছর আগেও এখানে একটি কমিউনিটি ক্লিনিক ছিল। স্থানীয়দের অভিযোগ, জাল দলিল দেখিয়ে জায়গাটি ভোগ দখল করছেন বদরুল চেয়ারম্যান। বদরুল তো মনে করেন রাক্ষস, যেখানে যা পাইতেছে সব খাইতেছে।
এদের কত টাকার মালিক, এই টাকাগুলো কই থেকে পায় এটা আমরা বলতে পারতেছি না বাবা। এই মির্জা আজমের সাথে সরাসরি সম্পর্ক। বাজারের পাশেই ১ নং চরপাকের দহ ইউনিয়ন পরিষদ ভবন। ব্যক্তিগত জায়গা দখল করে এর সীমানা প্রাচীর দিয়েছেন বদরুল চেয়ারম্যান। ভুক্তভোগী রাসেল তরফদারের অভিযোগ, শুধু রাজনৈতিক আক্রোশের কারণে তার বাপদাদার ২৮% জমি এভাবে দখল করে নেওয়া হয়েছে। আমার প্রত্যেক সম্পত্তি আমরা রেকর্ডীয় সম্পত্তি এবং আমরা কোর্ট থেকে ডিগ্রি প্রাপ্ত আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এটা এখানে একটা বিএনপি অফিস ছিল, আমাদের অপরাধ ছিল এই বিএনপি অফিসে এখানে ভাড়া দেয়া। বিএনপি অফিস ভাড়া দিছিলাম বিদায় জোরপূর্বক এই জায়গাটা বিএনপি অফিস ভাঙছে। বিএনপি অফিস ভেঙে নিয়ে জোরপূর্বক এইভাবে বাউন্ডারি করে নিছে। আর এই গ্রাম আদালত করছে কোনো বাংলাদেশের কোনো ইয়েতে নাই, ওনার নিজস্ব এটা আদালত ভবন। আর ওনারা ছিল আমাদের ইউনিয়নের সরকার। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি। চোখের সামনে বদরুলের উত্থান দেখেছেন। চেয়ারম্যানের সম্পদের একটা ধারণা দিলেন। খতিয়ান যদি হিসাব করেন যে এই ইউনিয়নে কতগুলো মোট খতিয়ান আছে, দেখা যায় প্রত্যেকটা খতিয়ানেই তার সম্পত্তি আছে। এখানে ৫%, এখানে ১৫%, ওই খতিয়ানে ২০% এরকম করে জমি আছে। কতটা বৈধ, কতটা অবৈধ। মাদারগঞ্জ উপজেলা শহরসহ উপজেলার বিভিন্ন জায়গা বদরুল আলমের জমি ও সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সবচেয়ে বিশাল একটা গরুর খামারের সন্ধান মিলল এবার। খামারটির অবস্থান পাশের বালিজড়ি ইউনিয়নে। গাড়িপথ ছেড়ে মিনিট ২০ হাঁটতে হলো। এখানে কি বদরুল চেয়ারম্যানের কোনো খামার আছে? আছে তো, এই যে খামার। এটা কত বড়? এটা তো বিশাল বড়। এত গ্রামের ভিতর জমি কিনলো হঠাৎ করে? হঠাৎ করে কিনলো, টাকা আছে। অবশেষে দেখা মিলল খামারটির, তবে গরুর দেখা মিলল না। জানা গেল ৫ আগস্ট পট পরিবর্তনের পর সব গরু বিক্রি করে দেন বদরুল চেয়ারম্যান। সেই থেকে এখনও ফাঁকায় পড়ে আছে খামারটি। গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা গেল, এখানে বদরুল চেয়ারম্যানের দখলে থাকা প্রায় অর্ধেক জমির বৈধ কোনো কাগজপত্র ছিল না। ফলে যখন যে ক্ষমতায় এসেছেন তখন সেই ভোগ দখল করেছেন। বদরুল চেয়ারম্যান জায়গাটির জন্য টাকা দিয়েছেন ঠিকই, তবে বৈধ কাগজ না থাকায় ৫ আগস্টের পর বেদখল হয়ে যায়। এছাড়া জামালপুর শহরেও বদরুল চেয়ারম্যানের একাধিক জমি ও বাড়ির তথ্য পেয়েছে টিম সার্চলাইট। শহরের পশ্চিম নয়াপাড়ার বসুন্ধরা রোডে প্রায় ৭% জমিসহ বাড়িটি বছর ২ আগে কিনেছেন বদরুল চেয়ারম্যান। বাড়ির ভেতরে বদরুলের এক ব্যবসা প্রতিষ্ঠানেরও দেখা মিলল। এখানে অফিস কতদিন আপনাদের? শহরের কিছুটা বাইরে জামালপুর দেয়ানগঞ্জ সড়কে চন্দ্রা মৌজায় ১১% এই জমিটি কিনেছেন বদরুল চেয়ারম্যান নিজেই। তবে তিনি তা নিজের নামে দলিল করেননি বলে জানা গেছে। এবার বদরুল চেয়ারম্যানের মুখোমুখি টিম সার্চলাইট। তার কোটিপতি হওয়ার বিষয়টি অস্বীকার করলেন না, তবে দাবি করলেন দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফসল এগুলো। আঙ্গুরগুলো কলা গাছ হলেন, আপনি তো জিরো ছিলেন সেখান থেকে। জি না, আমি তো আসলে ছোটবেলা থেকেই ব্যবসা করি, আমি কোনো সময় জিরো ছিলাম না। একটা মানুষ ৩২-৩৩ বছর ধরে ব্যবসা করে, আসলে সম্পদ যা দেখতেছেন সব তো আমার নিজস্বই না, তো লোন আছে, ব্যাংক লোন আছে। আপনি খবর নিয়ে দেখেন কত টাকা সম্পদ আছে। সম্পদ আমার ইনকাম ট্যাক্সে দেওয়া আছে মনে হয় মোটামুটি, তাও আনুমানিক লোন টোন সহ মনে হয় ৯ কোটি এরকম। তার কয়েক বছরের ইনকাম ট্যাক্সের নথিও সংগ্রহ করি আমরা। তাতে দেখা যায় তার অধিকাংশ সম্পদ কেনা হয়েছে ২০১০ সালের পর, অর্থাৎ সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে। জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত পিয়ন জাহাঙ্গীরের সাথেও এই বদরুল চেয়ারম্যানের বেশ সখ্যতা ছিল। পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের ঘনিষ্ঠতা তাকে ঝুট ব্যবসায় প্রভাব খাটাতে সহায়তা করেছে। না, আমি কোনোদিনই, আপনি যাচাই করে দেখেন, আমি কোনোদিনই আমার কোনো ক্ষমতাই নাই। আমার যদি ক্ষমতা থাকতো আমি এলাকায় দিব্যি চেয়ারম্যানই করতে পারতাম না। আমার যদি ক্ষমতা দেখাইতাম আমি সাভারে আমার গোডাউন থাকতো না, আমার বাসা থাকতো না। সরকারি জায়গায় জবরদখল করে দোকানঘর নির্মাণের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে
দায় চাপান তার রাজনৈতিক গুরু মির্জা আজমের উপর। অথচ তার পরিচয়ে ব্যবসায়িক এবং রাজনৈতিক উত্থান বদরুলের। না, এটা আমি কোনো মার্কেট করি না। এটা আমাদের এমপি মহোদয় যখন ছিল, এটা শুধু এই বাজারে না, জোনাল বাজারে হয়েছে, কালীবাজারি বাজার হয়েছে। আমার কাছে আমার শত্রুতা দেহে আমাকে মানুষে ইন্ডিকেট করছে। সবশেষ জানা গেছে মির্জা আজমের মতো এই বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা হয়েছে, ফলে তিনি গা ঢাকা দিয়েছেন। ইউনিয়ন পরিষদের কাজও পড়ে আছে দিনের পর দিন। দর্শক, আপনার আমার চোখের সামনেই এমন অসংখ্য বদরুল আলম কিংবা বজলুর রহমান আছে, যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এমন কলা গাছের সন্ধান পেলে আমাদেরকে জানান, স্ক্রিনে দেয়া নাম্বারে জানাতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।